कुछ भी নমস্কার সবাইকে, আমি অবন্তিকা দাস আর স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। তো আগের ব্লগটা ছিল কেদারনাথ নিয়ে, আর এইবারের ব্লগটা থাকবে বদ্রীনাথ, মানাগ্রাম, বসুধারা ওয়াটারফলস, কনকচুরি আর কার্তিক স্বামী নিয়ে। তো এই ব্লগটা মিস করলে কিন্তু তোমরা অনেক বড় একটা জার্নি মিস করে দেবে। তো আমার সাথে থেকো আর পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি কেদারনাথের ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে। আমি কেদারনাথে কী কী প্রবলেম ফেস করেছি, কিভাবে পুরো জার্নিটা কাটিয়েছি বা কতটা মজা করেছি, সব ডিটেলসে বলেছি তোমাদেরকে। এবারে বদ্রীনাথের জার্নিটা পুরো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এবার দেরি কিসের, চলো তাড়াতাড়ি করে ব্লগটা স্টার্ট করা যাক। আমাদের কেদারনাথ থেকে নেমে রুদ্রপ্রয়াগে থাকার কথা ছিল এক রাত, কিন্তু রুদ্রপ্রয়াগের হোটেলটায় চেক আউটের টাইমে আমরা চেক ইন করি মোটামুটি সকালবেলা 8:28 নাগাদ, কিন্তু 9টার সময় আমাদেরকে হোটেল ছাড়তে হতো। তাই জন্য আমরা তাড়াতাড়ি কোনোভাবে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে যাই রওনা দেওয়ার জন্য। রুদ্রপ্রয়াগ থেকে বেরিয়ে আমরা কিছু ব্রেকফাস্ট করে নিই, আর মোটামুটি বিকেল 4:17 নাগাদ আমরা পৌঁছাই যোশীমঠ। যোশীমঠ টেম্পল দেখার পর আবার একটু জার্নি করে আমরা পৌঁছাই বদ্রীনাথ। বদ্রীনাথে রাতে ডিনার করে আমরা রাতে ঘুমিয়ে পড়ি। আমরা এদিক ওদিক যাই না, কারণ আমরা অনেক জার্নি করেছিলাম আর শরীর একদম দিচ্ছিল না। যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন দেখতে পাচ্ছিলাম যে আমাদের হোটেলটা থেকে বদ্রীনাথের পুরো মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে। ফর ইম্পর্টেন্ট ডিটেলস আমি তোমাদের জানিয়ে রাখি, আমরা বদ্রীনাথেও ছিলাম কালীকুমলি ধর্মশালাতে, আর এই হোটেলটার লোকেশনটা দারুণ ছিল, মানে হোটেল থেকে একদম দারুণভাবে মন্দিরটা দেখা যাচ্ছিল। এরপর আমরা ভিজিট করতে চাই মানাগ্রাম। আমরা মোটামুটি 10টা থেকে 10:30টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই, আর মোটামুটি 11:15 নাগাদ আমরা মানাগ্রামের জন্য বেরিয়ে পড়ি। মানাগ্রামে মোটামুটি 1 কিলোমিটার মতো হেঁটে তারপর ভিজিটিং স্পটগুলো পড়ে, কিন্তু রাস্তার জ্যাম থাকার কারণে আমরা ওই রাস্তাটাও আবার হেঁটে যাই। এখানে আসলে বরফের গ্লেশিয়ারগুলো পুরো গলে জল হয়ে যাচ্ছিল, আর তাই জন্য পুরো রাস্তাটা জলে জলাকার হয়ে গেছিলো। তাই জন্য কোনো গাড়ি যাতায়াত করতে পারছিল না, আর কোনো গাড়ি যাতায়াত করলেও সেটা যথেষ্ট জ্যামের মুখে পড়ছিল। তাই জন্য আমরা ঠিক করি আমরা হেঁটেই ওই রাস্তাটা পার করে যাব, কারণ আমাদের কাছে হাঁটাটা আর কোনো বড় ব্যাপার মনেই হচ্ছিল না, কারণ আমরা প্রচুর হেঁটে নিয়েছিলাম। এরপরে সবার ফার্স্ট ভিজিটিং স্পট ছিল সরস্বতী মন্দির। কথায় আছে সরস্বতী মন্দির নাকি শুধু মানাগ্রাম থেকেই দেখতে পাওয়া যায়, অন্য কোনো জায়গা থেকে সরস্বতী মন্দির দেখতে পাওয়া যায় না, কারণ সরস্বতী মন্দির এই মানা ভিলেজের একদম পাতালে অবস্থান করে। এই মন্দিরের আর্কিটেকচারটা দারুণ সুন্দর ছিল। এই মন্দির সমস্ত রকম শিল্পকলার গুণাবলী রক্ষা করে। সরস্বতী ঠাকুরকে অপূর্ব সুন্দর লাগছিল এবং বিনা হাতে মাকে আরও সুন্দর লাগছিল। নাচ, গান, চিত্রকলা, বিভিন্ন ধরনের শিল্পের বৈশিষ্ট্য একমাত্র এই মন্দির বহন করে চলেছে। এখানে ভীমশিলা দেখতে পাওয়া যায় এবং এটি অলকানন্দা নদীর পাশে অবস্থিত। এই মন্দিরের পাশে এই জলপ্রপাতটা দেখলে মন ভরে যাবে। সাথে আমরা রামধনু দেখেছিলাম, আর ওখানে এত হাওয়া দিচ্ছিল মনে হচ্ছিল উড়ে যাব। তোমরা হয়তো সাউন্ডটা শুনে বুঝতে পারছো যে বাতাসের তেজটা কতটা জোরে ছিল। এরপর যেখানে আমরা যাচ্ছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে বসুধারা ওয়াটারফলস। সরস্বতী মন্দির থেকে আর একটু ওপরের দিকে এগিয়ে যেতেই দেখা যাবে বসুধারা ওয়াটারফলসের রাস্তাটা শুরু হচ্ছে। আমরা 11:30 থেকে বসুধারা ওয়াটারফলসের যাত্রাটা শুরু করি। সবাই বলছিল যে রাস্তাটা 3 কিলোমিটার, 5 কিলোমিটার, সবাই একটা বাধা ধরা রাস্তা বলছিল, কিন্তু যখন তুমি হাঁটবে তারপর রাস্তাটা মনে হবে যে 7 কিলোমিটার, ইভেন তারও বেশি মনে হচ্ছিল, এতটা রাস্তা হাঁটা পড়েছিল। কিন্তু সবার কথা মতো বসুধারা ওয়াটারফলসের দূরত্ব মোটামুটি 6 কিলোমিটার। মানাগ্রামকে ভারতের শেষ গ্রাম বলে মানা হয়, কিন্তু এরপরেই পড়ে যাচ্ছে ইন্দ্র তিব্বতের সীমান্ত, যেখানে কিনা বসুধারা ওয়াটারফলস অবস্থিত। বসুধারা ওয়াটারফলসকে অনেকে স্বর্গদুয়ারও বলে থাকে, কারণ এখানে নাকি ভগবান সত্যি বাস করে বলে মানুষের ধারণা। এই ওয়াটারফলসটা যেখানে গিয়ে শেষ হয়েছে, মানে যেখানে গিয়ে ওয়াটারফলসটা চোখে দেখতে পাওয়া যায়,
তারপরে কিন্তু কোনো রাস্তা নেই যাওয়ার জন্য। আর এই রাস্তাটা মোটামুটি 3 ঘন্টার হাঁটা পথ পড়ে। কোনো রকম পিট্টু ডুলি কিছুই পাবে না। রাস্তায় হয়তো একটা দুটো পিট্টু পেতে পারো, কিন্তু ওটা একদম ফার্স্ট থেকে নিতে হবে। মাঝ রাস্তায় গেলে কিন্তু হঠাৎ করে কোনো রকম পিট্টু পাবে না। তাই জন্য যাদের কোনো রকম শ্বাসকষ্টের রোগ আছে, সিওপিডি, অ্যাস্থেমা, এরকম কিছু থাকলে অবশ্যই পিট্টু নিয়ে নিও। কিন্তু রাস্তার মাঝে যদি পিট্টু না পাও সত্যি বিপদে পড়বে, কারণ খুব সীমিত মানুষই এখানে ট্রেক করতে ওঠে। আর তারপরে কোনো মানুষই হেল্প করার জন্য থাকে না। আর কোনো রকম পিট্টু ডুলি বা ঘোড়া পাবে না যে তার ওপর উঠে তুমি রাস্তাটা পার করবে বা নিচে নেমে আসবে, এরকম কিন্তু কোনো হেল্প পাবে না। তাই জন্য যারা যাবে সাবধানে। এই রাস্তা অত্যন্ত চড়াই উতরাই আর নুড়ি পাথর বালি দিয়ে ভর্তি আছে। তাই জন্য যারা যাবে ভালো বুট পরে যাবে। রাস্তার মাঝে কিন্তু প্রচুর হাওয়া দেয়, তাই জন্য নিজের বডি ওয়েট নিজেকে ধরে রাখতে হবে। মাঝে গ্লেশিয়ার পড়তে পারে। তারপর রাস্তাগুলো এমন খড়খড়া, কোনো প্রপারলি রাস্তা মেনটেন্ড রাস্তা নেই কেদারনাথের মতো। তাই জন্য যারা ট্রেক করতে যাবে তারা একদম মেন্টালি প্রিপেয়ার নিয়ে যাবে যে আমি যেতে পারবো, কারণ এখানে হাই অল্টিটিউড, শ্বাসকষ্ট হবে বা O2 লেভেল এখানে অনেক কম। তাই জন্য কিন্তু কিছুক্ষণ বসে বসে এই রাস্তা দিয়ে যেতে হয়। তাই জন্য 3 ঘন্টা রাস্তাটা বলা হলেও থেমে থেমে যেতে যেতে অনেকক্ষণ সময় লাগে। এই রাস্তায় প্রচুর জোরে হাওয়া দেয়, তাই জন্য নিজের বডির ভারসাম্যটা নিজেকে রাখতে হবে। আর সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে রাস্তার মাঝে কোনো রকম লাইট পড়বে না। তাই জন্য সূর্যাস্ত হওয়ার আগেই কিন্তু তোমাদেরকে নিচে নেমে আসতে হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব বসুন্ধরা ওয়াটারফলস কভার করার চেষ্টা করবে। তারপর মানাগ্রামে যে নিচে আরও ছোটোখাটো সাইট সিনগুলো আছে সেগুলো ভিজিট করবে, কারণ ওগুলো ভিজিট করে কিন্তু তোমরা বসুন্ধরা ওয়াটারফলসে উঠতে পারবে না। কারণ যদি তোমরা উঠেও যাও তারপর নামার সময় কোনো রকম আলো পাবে না। তাই কিন্তু মাঝ রাস্তায় গিয়ে তোমরা ফিরে আসবে। এরকম অনেক মানুষকে আমরা দেখেছি যারা একদম সন্ধেবেলার দিকে এসছে, যখন আমরা নিচের দিকে নামছি তারা কিন্তু হাফ রাস্তা থেকে আবার ফিরেছে। বসুন্ধরা ওয়াটারফলসে তোমরা অবশ্যই ট্রেক করতে যাওয়ার সময় সানস্ক্রিন মেখে যাবে, কারণ সূর্যের তাপটা ডাইরেক্ট এসে মুখে পড়ে। স্টিক নিয়ে যাবে, কেউ কিন্তু কেদারনাথে স্টিক ফেলে আসবে না। কেদারনাথের লোকেরা স্টিক নিয়ে নিতে চায় কিন্তু ভুলেও স্টিক দেবে না, তোমরা নিজেদের স্টিক নিজেরা ক্যারি করবে। কারণ এই রাস্তাটা এতটাই দুর্গম আর চড়াই উতরাই যে স্টিক ছাড়া কিন্তু অনেক প্রবলেম হবে উঠতে গিয়ে। আর এই রাস্তাটা যে তোমরা দেখছো এটা কিন্তু বরফের গ্লেশিয়ার। এই রাস্তাটা পার করতে হবে সবাইকেই। আর আমরা ভয় পাচ্ছিলাম যে আসার সময় যদি গ্লেশিয়ার গলে যায় তখন আমরা কোন রাস্তা দিয়ে ফিরবো। অনেক পিচ্ছিল ছিল এই রাস্তাটা, আর পুরো রাস্তাটা জুড়েই গ্লেশিয়ার ছিল। যারা পাহাড়ের ভিউ দেখতে পছন্দ করো তারা অবশ্যই বসুন্ধরা ওয়াটারফলসে যেও। এর যা ভিউ, এর যা সৌন্দর্য সেটা কেদারনাথের রাস্তায় তোমরা কেউ পাবে না। এটা দেখলে সত্যি মন মুগ্ধ হয়ে যাবে। আমার সত্যি বলছি পুরো ট্রিপের মধ্যে সবচেয়ে বেস্ট পার্ট ছিল বসুন্ধরা ওয়াটারফলস। অনেকে বলে যে এইখানে যাওয়ার কোনো দরকার নেই, কিন্তু আমি বলবো যদি সত্যি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চাও, যদি ট্রেক করে সত্যি একটা আসল ট্রেকের মজা নিতে চাও, তাহলে অবশ্যই বসুন্ধরা ওয়াটারফলস সবার করা উচিত। দেখো আমি যতটা পেরেছি তোমাদেরকে ভিউ কালেক্ট করে তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু চোখে দেখা আর একটা ভিডিওতে দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। জাস্ট ভিউটা দেখো গাইস, পুরো চারদিকে বরফের পাহাড় আর মাঝখান দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ইমাজিনেশনটাই এত সুন্দর হবে তোমাদের যে সামনে গিয়ে মনে হবে এই জিনিসটাকে আমি দেখে আসি। সত্যি বলছি এটার যা ভিউ পেয়েছি আমি অন্য কোনো জায়গায় এত সুন্দর ভিউ পাইনি। এর অপোজিট সাইডে মানে বসুন্ধরা ওয়াটারফলস যেই রাস্তা দিয়ে আমরা হাঁটছিলাম তার অপোজিট সাইডে আমরা দেখতে পাই অনেক ছোট্ট ছোট্ট মানুষ টুকটুক টুকটুক করে হেঁটে যাচ্ছে। ওই যে রাস্তাটা দিয়ে ওরা যাচ্ছে, এই ট্রেকিংটার নাম হচ্ছে শতবন তাল। এই ট্রেকিংটা আমার বাবা করেছিল, আর আমার বাবা এইটা ডেসক্রাইব করেছিল খুব ভালোভাবে যে এটার পরিবেশ ভিউ খুব সুন্দর, কিন্তু নাকি শতবন তালের যে ট্রেকিংটা হয় সেটা
মারাত্মক কঠিন আর প্রচুর ভয়াবহ হয়। জীবনের ঝুঁকি নিয়ে শতবন তালের ট্রেকটা করতে হয়। তো কারণ পুরোটা গ্লেশিয়ারের মধ্যে দিয়ে হেঁটে যেতে হয়, অন্ধকারের মধ্যে টেন্টে থাকতে হয়, আরও নানা রকম মানে যারা যায় তারা ওই জিনিসটা ফেস করে। তো যারা ট্রেকিং করা স্টার্ট করবে ভাবছো বা প্রত্যেক ইয়ারে একটা করে ট্রেকিং রাখবে, তাদের আমি পার্সোনালি এটাই সাজেস্ট করব যে বসুন্ধরা ওয়াটারফলস দিয়ে তোমরা তোমাদের ট্রেকিং স্টার্ট করতে পারো। এই বসুন্ধরা ওয়াটারফলসটাকে আমি কি করে তোমাদের কাছে ডেসক্রাইব করবো আমি জানি না। চারদিকে বরফের পাহাড়, সাথে সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে দিয়ে তোমরা হেঁটে যাচ্ছ এইরকম একটা দুর্গম রাস্তা দিয়ে। এটার যে এক্সপিরিয়েন্স সেটা গ্যাদার করাই মনে হবে তুমি লাইফে একটা বড় অ্যাচিভমেন্ট করে নিয়েছো। আর এই যাত্রাটাকে সবাই অন্তিম যাত্রা বলে, কারণ এরপরে যাওয়ার জন্য কোনো রাস্তা থাকে না, তাই জন্য এটাকে অন্তিম যাত্রা বা স্বর্গদুয়ারের রাস্তা বলে অভিহিত করা হয়। ওখানে এত অক্সিজেন লেভেল কম ছিল যে একটুখানি উঠছি আর হাঁপিয়ে যাচ্ছি বারবার। তাও তো আমি অনেক তাড়াতাড়ি উঠে গেছিলাম। আমার বন্ধু বান্ধবরা সবাই নিচেই ছিল, আমি অনেকটা আগে উঠে কিছুক্ষণ ধরে ধরে রেস্ট নিচ্ছিলাম আর উঠছিলাম। আমি সবাইকে এইটাই সাজেস্ট করব, সবাই কিন্তু বসে একটু শ্বাস নিয়ে উঠবে, ঝটঝট করে উঠতে যাবে না, তাহলে কিন্তু ক্লান্ত হয়ে পড়লে কিন্তু আর উঠতেই পারবে না। তো একদম শান্ত মাথায় আস্তে আস্তে উঠবে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। এরপরে ওখানে রিয়েল এনভায়রনমেন্টের সাউন্ডটা শুনে নাও। অ্যাট লাস্ট অধীর আগ্রহের পরে আমরা চলে এসেছি। তাও অনেকটা ওই যে ছোটো ছোটো মানুষ ওখানটায় আছে, আর সামনে গিয়ে আমি পুরো ভিউটা তোমাদের দেখাবো। জাস্ট ভিউটা দেখে না, এত সুন্দর। আই গেস এই জন্যই আসা উচিত। আমার জাস্ট স্পিচলেস লাগছে, আমার কথাও জড়িয়ে যাচ্ছে, কজ এখানে অক্সিজেন লেভেল বড্ড বেশি কম, কেউ নেই। মানে আমরা যারা চারজন এসেছিলাম ওরা চারজন নিচেই আছে। আমি জানি না ওপরে কতক্ষণে আসবে বা আসবে কি না, বাট আমার তো ট্রেকিং করার অনেক শখ আছে, তাই জন্য আমি চলে এসেছি ওপরে। আমি জানি না তোমরা আমার কতটা ভয়েস শুনতে পেয়েছো, কারণ তোমরা বুঝতেই পারছো কতটা জোরে হাওয়া দিচ্ছিল। আর এই সময় এই জায়গাটা পুরো বরফে ঢাকা ছিল, তাই জন্য প্রচুর ঠান্ডা লাগছিল। কিন্তু হেঁটে উঠেছিলাম তাই জন্য অতটা ঠান্ডাটা ফিল করতে পারছিলাম না, কিন্তু সত্যিই ঠান্ডা ছিল। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাই এই গ্লেশিয়ারটার দিকে, কারণ এই গ্লেশিয়ারটা পার করলেই আমরা একদম বসুন্ধরা ওয়াটারফলসের সামনে গিয়ে পড়বো। একটা কাহিনী আছে যে যারা পাপ কাজ করে তারা যদি বসুন্ধরা ওয়াটারফলসের তলায় দাঁড়ায় তাহলে এক ফোঁটা জলও তার গায়ে পড়বে না, এদিক ওদিক হাওয়ায় ছিটকে অন্যদিকে চলে যাবে জল, কিন্তু সেই মানুষটার মাথায় বা গায়ে এক ফোঁটাও জল পড়বে না যদি সে কোনো পাপ করে থাকে। আর যদি পাপ না করে তাহলে তার গায়ে এসে জল পড়বে। তো আমি তো মনে মনে ভাবছিলাম যাতে দয়া করে আমার গায়ে জল পড়ে যাক, কারণ আমি কোনো পাপ করিনি, কিন্তু আমি জানি না হয়তো ছোটোখাটো মিথ্যে কথা বলা বা ভুল তো মানুষ মাত্র হয়েই থাকে, তো ওগুলো পাপের মধ্যে পড়ে কি না, কিন্তু আমার গায়ে জল পড়েছিল। তোমরা গিয়ে ট্রাই করতে পারো। আর তার মধ্যে ওইখানে গিয়ে যে ওই সাউন্ডটা শোনা, ওখানকার যে এনভায়রনমেন্টটা ফিল করা, গ্লেশিয়ারের ওপর গিয়ে মজা করা, বরফ নিয়ে খেলা করা, এগুলোর যে আনন্দ তোমাকে আমি এক্সপ্লেন করতে পারবো না। তো আর দেরি কিসের গাইস, যাও টিকিট কেটে কোথাও না কোথাও ঘুরে আসো। সব সময় বোরিং কাজ লাইফস্টাইল থেকে একটু তো ছুটি নেওয়া উচিত। ভ্যাকেশন তো সবার দরকার হয়, আর ভ্যাকেশন করলে মাইন্ড ফ্রেশ থাকে, মন ভালো থাকে, হ্যাপি হয়ে যায় লাইফটা। তো অবশ্যই তোমরা বছরে একটা ছোট হলেও ট্রিপ রাখার চেষ্টা করো। আমি স্নান করিনি, আমার গায়ে জল এসছে। আরে ব্রো জি স্লো যাই।
আমি তো বরফ নিয়ে প্রচুর খেলেছি, প্রচুর মজা করেছি। আমার সাথে যারা গেছিলো তারা কেউই আমার মতো এই বরফে উঠে স্লিপ খাওয়া এগুলো কিছু করেনি, কিন্তু আমি সত্যি বলছি আমি বরফ খুব ভালোবাসি, ঠান্ডার জায়গা খুব পছন্দ করি। কে কে আমার মতো এরকম বরফ বা ঠান্ডার জায়গা পছন্দ করো বা মাউন্টেন্স পছন্দ করো, প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দিও। এরপরে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি পুরো ভিউজটা তোমাদেরকে দেখাচ্ছি। পুরো পাহাড়ের মাঝে আমরা ছিলাম আর সত্যি মনে ছিল স্বর্গে চলে এসেছি। বসুধারা ওয়াটারফলস আমাদের পৌঁছাতে লেগেছিল 3:21 এবং নিচে নামি 5:30 নাগাদ। তারপরে গণেশ গুম্ফা, ব্যাস গুফা দেখে আমরা আবার বদ্রীনাথে চলে আসি। বদ্রীনাথের রাত্রিবেলা আমি একা একা চলে গেছিলাম বদ্রীনাথের মন্দির দেখতে, কারণ পরের দিন সকালবেলা এই ভিড়ের মধ্যে বদ্রীনাথের মন্দির দেখা হবে নাকি এই কনফিউশন আমি যেতেই চাইনি, তাই জন্য সবাই ঘরে রেস্ট নিচ্ছিল, আমি একা একা মন্দির দেখতে চলে যাই। আর তারপরে রাতে কিছু খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা আবার ব্রেকফাস্ট করে চলে যাই গরুড় গঙ্গা মন্দিরে, আর তারপর সেখান দিয়ে রওনা দিয়ে আমরা কনকচুরির দিকে। মাঝ রাস্তায় আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে আমরা কনকচুরিতে পৌঁছে যাই, আর তারপর আমরা ট্রেক করে আবার উঠবো কার্তিক স্বামীতে। কনকচুরি থেকে কার্তিক স্বামী ট্রেকিং মোটামুটি 3 কিলোমিটার্স মতো পরে। আমরা যেতে যেতে অনেকটা সন্ধে হয়ে গেছিল, কিন্তু এই অঞ্চলে না মোটামুটি 7:30 নাগাদ অন্ধকার হয়, তার আগে পুরো এরিয়াটা আলোয় আলোকিত থাকে, তাই জন্য না উঠতে কোনো রকম প্রবলেম হয়নি। এখানেও হাঁটার রাস্তা দেখে তো আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিলাম, কারণ পা প্রচুর ব্যথা ছিল, তার মধ্যে আমাদের লাগেজ ছিল প্রচুর। কিন্তু এখানে তোমরা ঘোড়া অ্যাভেলেবেল পেয়ে যাবে, মাত্র 2টো ঘোড়া থাকে, যেহেতু 3 কিলোমিটার তাই জন্য বেশিক্ষণ লাগে না ঘোড়াদের উঠতে নামতে, তো তোমরা ঘোড়া নিয়ে নিতে পারো যদি পা ব্যথা করে। আমরা তো হেঁটেই উঠেছিলাম। এই ট্রেকিংটা একদম অন্যরকম ছিল, পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া, নানা রকম পাখির ডাক শুনতে শুনতে যাওয়া, মাটির রাস্তা, আর এমনকি গাছের ডালে বিভিন্ন রকমের চুড়ি টিপ পরানো, হয়তো ওখানকার মানুষরা এভাবেই পুজো করে। তোমরা হয়তো সাউন্ডটা শুনেই বুঝতে পারছো কতটা শান্ত একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, যেখানে পাখি ডাকছিল। আর তার মধ্যে ট্রেক করে সত্যি বলছি পা প্রচুর ব্যথা ছিল, কিন্তু এই রাস্তা দিয়ে যেতে খুব এমন খারাপ লাগছিল না। এরপর মোটামুটি 2 কিলোমিটার হেঁটে 7টার সময় আমরা যেখানে রাতে স্টে করব সেই জায়গাটায় পৌঁছে যাই। কনকচুরি থেকে ওঠার সময় কনকচুরিতেও অনেক ঘর ভাড়া তোমরা পেয়ে যাবে, আর যদি তোমরা চাও এরকম 2 কিলোমিটার ট্রেক করে এই ওপরে এসে স্টে করে পরের দিন ভোরবেলা 1 কিলোমিটার হেঁটে কার্তিক স্বামীর মন্দির ভ্রমণ করতে পারো। এটা তোমাদের নিজেদের ব্যাপার। আমরা 2 কিলোমিটার আগে হেঁটে নিয়ে 1 রাত স্টে করে পরের দিন ভোরবেলা কার্তিক স্বামীর মন্দির দেখতে গেছিলাম। যেখানে আমরা স্টে করেছিলাম সেই জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল, চারদিকটা অনেকটা বড়, আর জঙ্গলের মাঝখানে থাকার যে আনন্দ বা এক্সপিরিয়েন্স গ্যাদার করার আনন্দটা আমি হাতছাড়া করিনি। এরপরে সন্ধ্যাবেলা আমরা চা আর কিছু তেলে ভাজা খেয়ে নিই। ওখানে বললেই সঙ্গে সঙ্গে তেলে ভাজা ভেজে দেয়, আর যেগুলো খেতে অত্যাধিক বেশি টেস্টি ছিল। তারপরে আমরা চলে এলাম আমাদের রুমে। আমাদের রুমটা একটা দিকে 3টে বেড একসাথে ছিল, আর আমি একা শুয়েছিলাম। বাথরুমটা অ্যাটাচ ছিল না, বাথরুমটা দরজা দিয়ে বেরিয়ে আর একটু বাইরের দিকে ছিল। আর রাত্রির বেলা লাইট ছিল না, মানে কারেন্ট আসছিল যাচ্ছিল। রুমের ভিতরে একটা লাইট ছিল যেটা জেনারেটরের মাধ্যমে চলছিল। তো টর্চ সবাই ক্যারি করবে, পুরো ট্যুরের জন্য টর্চ ক্যারি করবে। যখন তখন যেখানে সেখানে লাইট চলে যেতে পারে, তো টর্চ থাকলে কিন্তু তোমরা বিপদে পড়বে না। অন্ধকারে টর্চটা অত্যাধিক জরুরি। যেমন আমরা রাতে ডিনার করে ঘুমিয়ে পড়ার পর যখন ভোরবেলা 4টের সময় কার্তিক স্বামীর মন্দিরে সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখন কিন্তু পুরো জায়গাটা অন্ধকার ছিল। আমরা তখন টর্চ নিয়ে গেছিলাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর তারপরে আস্তে আস্তে উঠছিলাম। ওই 1 কিলোমিটার রাস্তাটা আমাদের কাছে কোনো ব্যাপারই ছিল না, কারণ আমরা এত বড় বড় ট্রেক করে নিয়েছি, এত হেঁটে ফেলেছি, তাই জন্য ওই 1 কিলোমিটারটা আমাদের কাছে অত্যাধিক ছোট একটা রাস্তা লাগছিল। তোমরা সম্ভবত এই গল্পটা সবাই জানো। শিব পার্বতী ঠাকুর একদিন গণেশ আর কার্তিক ঠাকুরকে বলেছিল, তোমাদের
দুজনের মধ্যে যে সবার প্রথমে পৃথিবী 10 বার ভ্রমণ করে আসবে তাকে শিব ঠাকুর একটা গিফট দেবে বা মালা পরাবে। তখন কার্তিক ঠাকুর তার ময়ূর বাহনকে নিয়ে তাড়াতাড়ি করে পৃথিবীর 10 বার ঘুরতে চলে যায়। কিন্তু গণেশ ঠাকুরের বাহন তো ইঁদুর, সে কি করে তাড়াতাড়ি করে 10 পাক ভ্রমণ করবে পৃথিবীর? তাই জন্য গণেশ ঠাকুর ভাবে যে তার মাতা পিতা মানে শিব পার্বতীকে সে 10 বার ভ্রমণ করবে, কারণ শিব পার্বতী তো সর্বে সর্বা, তারাই তো পৃথিবীর হত্যাকর্তা, তারা তো পৃথিবীর সব কোণা কোণা ঘুরেছে। তাই জন্য গণেশ ঠাকুর শিব পার্বতীকে 10 বার ভ্রমণ করে নেয়। আর কার্তিক ঠাকুরের আগে গণেশ ঠাকুর নিজের ভ্রমণ শেষ করে নেয়। কার্তিক ঠাকুর যখন ফিরে আসে তখন গণেশ ঠাকুরের এই রিজন দেখে কার্তিক ঠাকুর অনেকটাই রেগে যায় বা কষ্ট পায়, কারণ কার্তিক ঠাকুর অবশ্যই অনেক আগে ঘুরে চলে এসছে পৃথিবী, কিন্তু গণেশ ঠাকুর শুধুমাত্র যেহেতু শিব পার্বতীর চারপাশে ঘুরেছে তাই জন্য তাকে গিফট দেওয়া হয়েছিল। এটার জন্য কার্তিক ঠাকুর একটু হলেও ক্ষুণ্ণ হয়েছিল। তাই জন্য কার্তিক ঠাকুর কার্তিক স্বামীতে এসে এই পুরো ঘটনা বিবরণ লিখে নিজের দেহত্যাগ করে। এই ঠান্ডার মধ্যেও কিন্তু আমরা কার্তিক স্বামীতে ময়ূর দেখেছি, এটা অত্যাধিক রোমাঞ্চকর ছিল। এরপর নিচে নেমে আমরা একটু ম্যাগি খেয়ে নিই, তারপর বেরিয়ে পড়ি। এরপরে আমরা মায়ের মন্দির দেখতে পাই দেবপ্রয়াগ। ভাগীরথী আর অলকানন্দা নদী দুটো একসাথে মিলিত হয়ে গঙ্গায় পরিণত হয়েছে। এবং তারপর আমরা লাঞ্চ করে নিই, আর আমাদের একটাই টার্গেট ছিল আমরা রিভার রাফটিং করব। আর আমাদের স্বপ্নটা সত্যিই পূরণ হয়। সন্ধে হয়ে যাওয়ার সত্ত্বেও আমরা রিভার রাফটিংয়ের জন্য লোক পেয়ে যাই আর অনেক আনন্দ করেছিলাম। ঋষিকেশের মতো জায়গায় রিভার রাফটিং না করে আসাটা একদম বোকামি, তোমরা ঋষিকেশে গেলে অবশ্যই রিভার রাফটিং করবে। এরপর হরিদ্বারে এসে আমরা এত ক্লান্ত হয়ে যাই, রাত্রিবেলা ডিনার করে ঘুমিয়ে পড়ি আর সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাই মনসা মন্দিরে। মনসা মন্দিরে রোপওয়ে অ্যাভেলেবেল আছে, কিন্তু আমাদের 2 ঘন্টা ওয়েটিং দেখাচ্ছিল রোপওয়ের জন্য। তাই জন্য আবার কি করেছি, আমরা ট্রেকিং করেছি, মানে হেঁটে হেঁটে মনসা মন্দিরে উঠেছি। এটা ছিল ট্যুরের একদম লাস্ট দিন। ভাবতেও পারছিলাম না এত তাড়াতাড়ি এতগুলো দিন কেটে গেল ঘুরতে ঘুরতে। আমাদের পুরো ট্যুরটা প্রায় হেঁটেই গেছে। আমরা এতটা হার্ড ভাবিনি আমাদের ট্যুরটাকে যতটা হার্ডলি আমাদের ট্যুরটা গেছে, কিন্তু মজা করেছি অনেক। এখানে হরিদ্বারে একটা দাদা বৌদির ভাতের হোটেল আছে, এখানে কিন্তু তোমরা খেতে পারো। এখানে বাঙালি খাবার পাওয়া যায়, প্রপারলি বাঙালি খাবার পাওয়া যায়। যারা হরিদ্বারে আসে তারা বেশিরভাগই বাঙালি মানুষরা এই হোটেল দিয়ে খায়। অনেক দিন পর হরিদ্বারে এসে বাঙালি খাবার আমরা তৃপ্তি করে খেয়েছিলাম এই দাদা বৌদির হোটেলে। তারপর আমরা চলে গেছিলাম হরিদ্বারের আরতি দেখার জন্য। হরিদ্বারে আরতি দেখার জন্য তোমাদের কিন্তু 4টের মধ্যে গঙ্গার পাশে গিয়ে বসার জন্য সিট করতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা জায়গা পাবে না বসার, পিছন দিয়ে ঠিক করে আরতি দেখতে পারবে না। তাই জন্য যেই সাইডে আরতি হয় তার অপোজিট সাইডে ওখানে প্লাস্টিক পেতে বসার জন্য কিনতে পাওয়া যায়, কিনে কিন্তু তোমরা বসে পড়বে। আগে এসে আমরা তো একদম সামনের দিকে বসেছিলাম, কিন্তু যারা 5টার দিকে আসে তারা কিন্তু বসতে পারে না। পিছনের দিকে অনেক ভিড় হয়ে যায়, ঠেলাঠেলি হয়, কিন্তু সামনের দিকে গঙ্গায় পা ভিজিয়ে তোমরা মনোরম আরতি দেখতে পারবে। এরপর আমরা গঙ্গা মাকে আরতি করে নিই। এই ফুলের ডালাগুলো প্রদীপ সহ তোমরা কিন্তু 30 টাকার মধ্যে পেয়ে যাবে। আমরা তাড়াতাড়ি করে আরতি কমপ্লিট করে তারপরে হরিদ্বারে কিছু শপিং করে নিই, কারণ আমাদেরকে সেদিনকেই রাতে ট্রেনে উঠতে হতো, তাই জন্য অনেক তাড়াহুড়ো ছিল। সাইট সিন ঘুরে শপিং করে তারপর আমরা ছুটতে যাই কালীকমলি ধর্মশালায় এবং আমাদের লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়ি স্টেশনের দিকে এবং তারপরে ট্রেনের অপেক্ষা করি। 24 তারিখ হরিদ্বার থেকে রাত 10টার সময় আমরা ট্রেন ধরি আর 26 তারিখে হাওড়া স্টেশনে এসে পৌঁছে যাই 8টা নাগাদ। তারপর অনেক স্মৃতির ভান্ডার নিয়ে আমরা চলে আসি বাড়িতে। আমাদের পুরো ট্যুরটায় পার হেড 22,500 টাকা লেগেছিল। আর তোমরা জানিও তোমরা কেদারনাথ কবে যাচ্ছ। সো বাই গাইস, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।